আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কেউ গল্প অল্প একটু শুনে বাজে কমেন্ট করবেন না, পুরোটা শুনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আপনারা ওই নম্বরে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটি শুরু করা যাক। রূপা অফিসে এসে অবাক, আহানাব অফিসে কি করছে। রূপা আহানাবকে ওয়েটিং রুমে দেখেও না দেখার মতো চলে গেল। আহানাব মোবাইলে কারো সাথে কথা বলছে, তাই সে রূপাকে খেয়াল করেনি। রূপা আজকে সময়ের আগেই চলে এসেছে। কাল লেট করে এসে অনেক শাস্তি পেতে হয়েছে। নিজের ডেস্কে গিয়ে বসে ভাবতে লাগলো, আহানাব কি জেনে গেছে রূপা এই অফিসে কাজ করে? অনেক হয়েছে, আর নয়। আহানাব যদি এবার বাড়াবাড়ি করে রূপাও ছেড়ে দিবে না। এতদিন শান্তভাবে বুঝিয়েছে আহানাব এর ভাই রূপার জন্য মারা গিয়েছে। রূপা নিজেকে এখনো আহানাপের ভাইয়ের খুনি মনে করে। হঠাৎ মনে পড়ে যায় সেই 4 বছর আগের কথা। পুরো 3 মাস রূপা কারো সাথে কথা বলেনি। সব সময় দরজা বন্ধ করে অন্ধকার রুমে নিজেকে আটকে রেখেছিল। একজন খুনি মনে হতো। আরেক আহানাপের সেই কথাগুলো রূপাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। আহানাপ অভিনয় করেছিল, কিন্তু রূপার ভালোবাসা সত্যি ছিল। রূপা কলেজে যেতে পারত না। সেই ভিডিও দেখে সবাই হাসতো, নানান কথা বলে মজা নিত। রূপার জীবন একজন পাগলে পরিণত হয়ে গিয়েছিল। কতটা ভয়ঙ্কর ছিল সেই এক একটা দিন। ফ্রেন্ড সার্কেলের সবাই তাকে খুনি বলতে শুরু করলো। আশেপাশের মানুষ পাগল বলতে শুরু করলো। রাতের আধারে আহানাপের সেই তিক্ত কথাগুলো মনে করে চিৎকার করে কান্না শুরু করত। ভাবতেই রূপার চোখ ভিজে উঠল। সাজ্জাদ আহানাবকে দেখে অবাক হয়ে বলল, তুই এখানে? আহানাব সাজ্জাদকে কিছু না বলে সাজ্জাদের পিছু পিছু হাঁটা ধরল। সাজ্জাদ নিচের কেবিনে ঢুকতেই আহানাব আগে আগে সাজ্জাদের চেয়ারে বসে পড়ল। সাজ্জাদ আহানাবের দিকে তাকিয়ে হেসে বলল, বড় হবি কবে? হ্যাঁ, এখনো সে বাচ্চাদের মতো বিহেভিয়ার। আহানাব হেসে বলে উঠল। ভাই, তোমার জিনিস মানেই আমার, আর তোমার জিনিস নেওয়ার মজাই আলাদা। সাজ্জাদ আহানাপের কথা শুনে কিছুই বলল না। এক কথায় সে আহানাপের এইসব কথা শুনতে শুনতে অভ্যস্ত। আহানাপ সাজ্জাদের কেবিন থেকে সামনাসামনি তাকাতেই অবাক হয়ে বলে উঠল। রূপা। সাজ্জাদ কিছু দরকারি ফাইলের জন্য রূপাকে ডাকলো। রূপা পারমিশন নিয়ে সাজ্জাদের কাছে থেকে ফাইলগুলো নিতে আসলো। আহানাবকে দেখেও না দেখার মতো ফাইল নিয়ে চলে গেল। আহানাব এক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে। সাজ্জাদ একবার আর চোখে আহানাবের দিকে তাকালো। আহানাব এখনো রূপার দিকে তাকিয়ে আছে। সাজ্জাদ গম্ভীর কণ্ঠে আহানাবকে বলে উঠল। হঠাৎ কেন অফিসে? আহানাব রূপার দিকে তাকিয়ে বলল। ভাই, আমি আজ থেকে ভেবে নিয়েছি তোমার অফিসে জব করব। সাজ্জাদ শান্ত দৃষ্টিতে আহনাফের দিকে তাকালো। আহনাফের চোখ এখনো রূপার দিকে। আহনাফকে এভাবে রূপার দিকে তাকিয়ে থাকতে দেখে সাজ্জাদ বলে উঠল। তো নিজের কোম্পানি থাকতে আমার কোম্পানিতে জব করবি কেন? ভাই, ইচ্ছে হলো। আমি এখন আসি। কাল থেকে আমিও তোমার অফিসে জব করব। আমার অফিসে এখন লোক নেওয়া হবে না। আহনাফ সাজ্জাদকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল। প্লিজ ভাই, প্লিজ। সাজ্জাদ আর আহনাফকে না করতে পারল না। সাজ্জাদ নিজের কেবিন থেকে বেরিয়ে রূপার সামনে আসলো। ফাইল দেখা হয়েছে? রূপা মাথা নিচু করে বলে উঠল। না স্যার, আসলে স্যার এই দিকটা আমি বুঝতে পারছি না। সাজ্জাদ রূপার পেছনে গিয়ে সুন্দর করে সবটা দেখিয়ে দিচ্ছে। রূপা থম মেরে বসে আছে। সাজ্জাদ ঝুঁকে রূপাকে সবটা বুঝিয়ে দিচ্ছে। হঠাৎ সাজ্জাদের হাত রূপার হাতে লাগতেই সাজ্জাদ সরে গেল। রূপাকে জিজ্ঞাসা করলে সে কি বুঝেছে। রূপা মাথা নেড়ে বুঝালো সে বুঝেছে। আসলে তো সে কিছুই বুঝেনি। সাজ্জাদ যতক্ষণ ওর পাশে ছিল দম বন্ধ হওয়ার মতো অবস্থা ছিল রূপা। ভেতর থেকে সবটা দেখলো আহনাব। কেন যেন রূপার পাশে সাজ্জাদকে একদম সহ্য হলো না আহনাবের। কেমন যেন ভয় কাজ করছে। রূপা কাজ করছেই এই সময় একটা মেয়ে এসে বলল। হাই, আমি দিনা। রূপা হেসে বলল। আমি রূপা। কিছু সময়ের মধ্যে রূপা আর দিনার মধ্যে অনেকটা বন্ধুত্ব হয়ে গেল। দিনার কথায় বোঝা গেল সে সাজ্জাদকে অনেক আগে থেকেই পছন্দ করে, কিন্তু কখনো বলার সাহস হয়নি। রূপা বুঝতে পেল না কি দেখে এত সুন্দর একটা মেয়ে এই সাজ্জাদের প্রেমে পড়ল। রূপা আবারও ভাবলো সাজ্জাদ ফর্সা, মুখে চাপ দাড়ি, হাইট 5 ফুট, সিল্কি চুল, হ্যান্ডসাম পুরুষ। একদম ঠিক আছে দিনার সাথে।
মেয়েটাও ফর্সা কিউট, দুজনকে খুব সুন্দর মানাবে। আহনাফ কফি খেয়ে বিভিন্ন কথা বলে বেরিয়ে গেল। রূপার ডেস্কের সামনে এসে বলে উঠল, আমাদের আবার দেখা হয়ে গেল। শুধু আজ নয়, এখন থেকে প্রতিদিন নিয়ম অনিয়ম দেখা হবে। রূপা বিরক্তকর দৃষ্টিতে তাকালো আহনাফের দিকে। এই ছেলের সাথে দেখা হলেই কি আর না হলে কি, মানে এতদিন একটাই হয়নি, এখন দুটোই জ্বালানোর জন্য একই অফিসে। আহনাফ ডেভিল একটা হাসি দিয়ে রূপাকে চোখ মেরে চলে গেল। রূপার রাগে সামনে থাকা ফাইলগুলো চেপে ধরলো। আহনাফ কিছু দূরে গিয়ে আবার ফিরে আসলো। সাজ্জাদ ভেতর থেকে সবটাই দেখেছে। আহনাফ রূপার সামনে এসে বলে উঠল, আই লাভ ইউ রূপা, তুমি যেখানে আমিও সেখানেই। আমি তোমার পিছু ছাড়বো না। রূপা বসা থেকে দাঁড়িয়ে আহনাফের সামনে এসে মুচকি হাসলো। আহনাফ রূপার মুখে হাসি দেখে বুঝলো রূপা ওকে ক্ষমা করে দিয়েছে। রূপা হাসছে মানে রূপা ওর কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। রূপা আহনাফের সামনে গিয়ে ঠাস করে ওর গালে থাপ্পড় বসিয়ে দিল। কলার চেপে ধরে বলে উঠল, দ্বিতীয়বার আমার আশেপাশে আপনার এই বিশ্রীর চেহারা দেখলে পরিণাম ভালো হবে না। এতদিন ছেড়ে দিয়েছি বলে ভাববেন না সবসময় আপনাকে ছেড়ে দিব। কাল থেকে আসেন, না হলে আজকেই অফিসে এসে বসে থাকেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুধু এই থাপ্পড়টার কথা মনে রাখবেন। অফিসের সবাই অবাক হয়ে রূপা আর আহনাফের দিকে তাকিয়ে আছে। সাজ্জাদ মুস্কি হেসে মুখে হাত দিয়ে আছে। সাজ্জাদ ম্যানেজারকে ফোন দিয়ে কিছু একটা বলল। ম্যানেজার সবার সামনে গিয়ে বলে উঠল, এখানে কি হচ্ছে? যাও, যে যার কাজ করো গিয়ে। আহনাফ রেগে সেই কখন বেরিয়ে গিয়েছে। রূপা শান্ত দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে নিজের কাজে বসে পড়ল, যেন এখানে কিছুই হয়নি। কেটে গেছে বেশ কয়েকদিন। আহনাফকে এই কয়েকদিন কোথাও দেখা যায়নি, তাতে রূপার কিছু যায় আসে না। রূপা আর মাহি রাতে বের হলো ফুচকা খেতে। আচ্ছা দোস্ত, আমি তো 10 দিনের ছুটিতে ছিলাম, তোর কোনো সমস্যা হয়নি তো? না, আহনাপ কোথায়? আমি কিভাবে জানবো? আমি কি ওর বডিগার্ড নাকি? রেগে যাস কেন? বেশি কথা না বলে ফুচকা খা। এই মামা, জাল দিয়ে 2 প্লেট ফুচকা দেন তো। মামা আমাকেও 2 প্লেট দেন। রূপা আর মাহির পেছনে ফিরে তাকালো। রিধি দাঁড়িয়ে আছে। রিধিকে দেখে রূপা হেসে বলল, রিধি, কেমন আছো? জি আপু, আলহামদুলিল্লাহ। তুমি? আলহামদুলিল্লাহ, ভালো। মাহি বিরক্ত হলো রিধিকে দেখে। রিধি রূপার পাশে বসে বলে উঠল, আপু তুমি তো ঝাল খেতে পারো না, একদম ঝাল খাবে না। অনেক দিন পর তোমার সাথে দেখা, আজ অনেক আড্ডা দিব। তুমি তো চাইলে বাসায় আসতেই পারো। আপু দাদিমা বাসার থেকে বের হয় না? মাহি বিরক্ত করে বলে উঠল, মিথ্যাবাদী মেয়ে, তুই এটা বললি আর আমরা বিশ্বাসে যাব? সারা শহর হাতে রাখে, তাকে নাকি বাসা থেকে বের হতে দেয় না। রিধি মাহির দিকে তাকিয়ে বলল। কিছু বলবে আপু? মাহি গম্ভীর কণ্ঠে বলল, না। রিধি মাথা ঘামালো না। সে ভালো করেই জানে মাহি ওকে পছন্দ করে না। এভাবে অনেক কথা বলল। ওদের জন্য ফুচকা আসতেই মাহি বলে উঠল, তুমি একটা মেয়ে একসাথে 2 প্লেট খাবে? না আপু, আমার সাথে অন্য একজন এসেছে। মাহি ফুচকা মুখে দিয়ে বলে উঠল, মামা তো ফুচকায় অনেক ঝাল দিয়ে ফেলেছে, রূপা তোর খেতে হবে না। রিধি বলে উঠল। আপু আমার পার্টনার। রূপা আর মাহি তাকালো। আহনাফ দাঁড়িয়ে আছে। মাহি অবাক হয়ে বলল। আহানাপ? আহনাফ হেসে রিধির কাছে এসে বলল, আমার কাজ শেষ, বাসায় চলুন। রূপা আহনাফকে দেখেও না দেখার মতো একের পর এক ফুচকা খেতে শুরু করলো। মাহি রেগে বলে উঠল, পাগল হয়েছিস রূপ? কি শুরু করেছিস? এত জাল ফুচকা কে খেতে বলেছে? রূপা ফুচকা খেয়ে হাসি দিয়ে রিধিকে বিদায় জানিয়ে হাঁটা ধরলো। মাহি টাকা দিয়ে রূপার পিছু পিছু হাঁটা ধরলো। আহনাফ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রূপার দিকে। খোলা চুল, কালো শাড়ি, খালি হাত, খালি গলা, কানে ছোট্ট টপ জিনিস, শ্যামবর্ণ গায়ের রং, কি মায়াবী লাগছে রূপাকে। মুহূর্তে আহনাফের সব রাগ উড়ে গেল। এক রাস মুগ্ধতা এসে ভিড় জমালো চোখে মুখে। রূপা কিছু দূর আসতেই একটা গাড়ি এসে থেমে গেল। ঝালে রূপার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। বলেছিলাম না? তাও খেয়েছিস কেন? পানি তো খা। রূপা মাহিকে কিছু না বলে সামনে এগিয়ে গেল। সাজ্জাদ বিরক্ত মুখে গাড়িতে বসে আছে। রূপা গিয়ে গাড়ির কাছে আঘাত করলো। সাজ্জাদ কাজ নামিয়ে রূপাকে দেখে অবাক হয়ে বলল, তুমি এখানে? আমারও একই প্রশ্ন, আপনি এখানে? গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে। এখন বাড়িতে যাবেন কিভাবে?
সাজ্জাদ রূপার দিকে তাকিয়ে বলল, সেটাই ভাবছি, ড্রাইভার আঙ্কেলকে কল দিয়েছি, বলতেছে আসতে দেরি হবে। এখন আমার বাড়িতে যাওয়া খুব প্রয়োজন। কিছু মনে না করলে আপনাকে আমার স্কুটি করে পৌঁছে দিতে পারে। সাজ্জাদ যেন এই কথার অপেক্ষায় ছিল। রূপা বলতেই সে রাজি হয়ে গেল। রূপা মাহিকে বলল বাড়ি চলে যেতে, সে সাজ্জাদকে নামিয়ে দিয়ে চলে আসবে। সাজ্জাদ রূপার দিকে একটা পানির বোতল এগিয়ে দিল। প্রয়োজন নেই স্যার, তবে ধন্যবাদ। মাহি সাজ্জাদ আর রূপার দিকে তাকিয়ে হাসলো। এই যে কালো শাড়ি, এটা মাহি আজ রূপাকে দিয়ে বলেছিল শাড়ি পরে ফুচকা খেতে যাব, রেডি হয়ে নে। রূপারও কালো শাড়ি খুব পছন্দ, তাই কিছু জিজ্ঞাসা না করে পরে নিয়েছে। মাহি জোর করেও রূপাকে সাজাতে পারেনি, কিন্তু আসলে কি এই শাড়ি মাহি দিয়েছে নাকি অন্য কেউ? সাজ্জাদ কোনোদিন স্কুটিতে উঠেনি, তাই ভয়ে রূপার কাঁধে হাত রাখলো। পেছনে ফিরে মাহির দিকে তাকিয়ে একটা হাসি দিল। স্কুটার চলে গেল মাহির চোখের আড়ালে। মাহি মুচকি হেসে নিজের বাসার পথে হাঁটা ধরল। যাক, অবশেষে তার প্রিয় মানুষটির জন্য কেউ তো আসলো, যে সত্যি ভালোবেসে আগলে রাখবে। আহানাপের মতো ধোঁকাবাজ নয়। মাহির বাসা কাছেই, 5 মিনিটের রাস্তা। সে হেঁটে চলে গেল নিজের বাসায়। রূপা মুখ ভার করে দাঁড়িয়ে আছে সাজ্জাতের বাসার সামনে। সে বাসা যাবে না, কিন্তু সাজ্জাতের কথাও ফেলতে পারছে না। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও রূপাকে যেতে হলো সাজ্জাতের সাথে। সাজ্জাত বাসায় একাই থাকে। 2 দিন হলো ওর আম্মু এসেছে, তাই সে রূপাকে নিয়ে এসেছে দেখা করাতে। সুবর্ণা বেগম নিজের ছেলের সাথে একটা অচেনা মেয়েকে দেখে ভ্রু কুঁচকে নিল। সাজ্জাত ওর আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু, রূপা। রূপা সুবর্ণা বেগমকে সালাম দিল। সুবর্ণা বেগম সালামের উত্তর দিয়ে বলল বসতে। বাসার কাজের লোককে গিয়ে বলল নাস্তার ব্যবস্থা করতে। সুবর্ণা বেগম রূপার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রূপা ভয়ে মাথা নিচু করে আছে। অচেনা মানুষের সামনে সে নিজেকে মানিয়ে নিতে পারে না। এক ঝলক লজ্জা এসে ভিড় জমায় চোখে মুখে। সাজ্জাতের আম্মু পাশে এসে বসে বলে উঠল, আম্মু, এ হলো সোহাবাবির বোন। আমার গায়ে খারাপ হয়ে যাওয়ায় সে নিয়ে আসলো। সুবর্ণা বেগম শান্তির নিঃশ্বাস নিল। ভেবেছিল ছেলে অন্য কথা বলবে। সুবর্ণা বেগম রূপার থুতনিতে হাত রেখে বলে উঠল, বাহ, ভারী মিষ্টি মেয়ে তো। তা মাঝে মধ্যে বোনকে দেখতে তো যেতেই পারো। আসলে আন্টি সময় হয়ে ওঠে না। সুবর্ণা বেগম নিজের সাথে আড্ডা দেওয়ার জন্য একজন পেয়ে খুব খুশি হয়ে গেল। প্রথমে ভেবেছিল সাজ্জাতের গার্লফ্রেন্ড, তাই মুখ ভার ছিল, কারণ উনি তো সাজ্জাতের জন্য আগে থেকে বউ দেখে রেখেছেন। কথায় কথায় জানতে পারলো রূপা সাজ্জাতের কোম্পানিতে জব করে। এটা শুনে উনি আরও খুশি হলো। রূপারও সাজ্জাতের আম্মুকে অনেক ভালো লাগলো, কিন্তু এখন তো বের হতে হবে, অনেক রাত হয়ে গেছে। এদিকে সুবর্ণা বেগমের কথাই শেষ হয় না। উনি নিজে রূপার জন্য রান্না করেছেন। রূপা হাত ঘড়ির দিকে তাকালো, 12টার উপরে বাজে। সুবর্ণা বেগমের চুল খুলে গেল, হাতে হলুদ। রূপা সুন্দর করে সুবর্ণা বেগমের চুলগুলো খোপা করে দিল। এভাবে রান্না শেষ করে খাবার টেবিলে সব সাজিয়ে রাখলো। সাজ্জাদ এতক্ষণ ওর আম্মুর পাগলামো দেখছে। রূপা সাজ্জাদের দিকে তাকিয়ে ইশারায় বুঝালেন তার যেতে হবে। প্রায় 1টা বেজে গেছে। সাজ্জাদ ওর আম্মুকে বলল, আম্মু, খাবার কি টেবিলে সাজিয়ে রাখবে নাকি খেতে দিবে? এই তোর শেষ, বস। রূপা, তুমিও বসো আমার পাশে। খাওয়া শেষ করেই রূপা বলল, আন্টি আমার এখন যেতে হবে। এত রাতে যাওয়ার কি দরকার? আজ থেকে যাও না, আমার ভালো লাগবে। বাসায়। আমার কাছে ফোন দিয়ে দাও, আমি কথা বলছি। রূপা ফোন দিল ওর আম্মুর কাছে। ফোন ধরেই রূপার আম্মু রূপার সাথে রেগে গেল। এত রাত হলো এখনও কথায় আছে, তাদের বুঝি টেনশন হয় না? রূপা ওর আম্মুকে বুঝিয়ে সুবর্ণা বেগমের কাছে দিল। বেশ অনেকটা সময় কথা বলে ফোন রাখলো সুবর্ণা বেগম। রূপার দিকে তাকিয়ে বলল, তোমার আম্মু খুব সরল মানুষ আর ভালো মানুষ। বিনিময়ে রূপা একটা মিষ্টি হাসি দিল। আসলেই ওর আম্মু অনেকটা সরল। সুবর্ণা বেগম সারা রাত শুধু নিজের ছেলেকে নিয়েই কথা বলল রূপার সাথে। সাজ্জাতের জন্য কেমন বউ চাই, সাজ্জাদ কি পছন্দ করে, শুরু থেকে শেষ অবধি সব। রূপা এসব শুনতে শুনতে ঘুমিয়ে গেল। সুবর্ণা বেগমের মনে হয় আরও বলার ছিল। অবশ্য মেয়ে তো উনি পছন্দ করে রেখেছেন, সেটা বলেনি। সাজ্জাদের উপর থেকে ওর আম্মু আর রূপাকে দেখে প্রশান্তির হাসি হেসেছে। রূপা আর ওর আম্মুর মধ্যে এতটা ভাব হয়ে যাবে হয়তো সে কল্পনাও করেনি। সকালে রূপা সুবর্ণা বেগমের
রুম থেকে বের হতেই সাজ্জাদ থমকে গেল। কিছু সময়ের জন্য চোখ মুখে মুগ্ধতা ছড়িয়ে পড়ল। রূপা সুবর্ণা বেগমের শাড়ি পরে বের হয়েছে। এই গোলাপি রঙের শাড়ি যেন রূপার জন্যই। কি সুন্দর গোলাপি কন্যা লাগছে। রূপার ড্রয়িং রুমে আসতেই শাড়িতে বেজে নিচে পড়ে গেল, সাথে সাথেই কুচিগুলো খুলে গেল। রূপার লজ্জায় মাথা তুলে আর উপরে তাকালো না। সুবর্ণা বেগম রূপাকে আবার সুন্দর করে পরিয়ে দিল। রূপা সুবর্ণা বেগম আর সাজ্জাদকে বলে স্কুটি নিয়ে চলে গেল। পেছনে ফিরে যদি একবার তাকাতো তাহলে দেখতে পেত একজোড়া চোখ কতটা মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। রূপা বাসায় না গিয়ে অফিসে চলে আসলো। আহানাপ আজ থেকে অফিসে আসা শুরু। মাহি রূপাকে দেখে বলে উঠল, এ আনাপ এখানে কেন? আমি কিভাবে জানবো? এত দিক না তাকিয়ে কাজে মন দে। কি আশ্চর্য বিষয়, আহনাব একবারও রূপার দিকে তাকায়নি। তাতে রূপার কিচ্ছু যায় আসে না। সাজ্জাদ আহনাবকে ডেকে বলল আজ থেকে যেন সাজ্জাদের বাসায় থাকে। আহনাব এতে খুশি হয়ে গেল। সাজ্জাদ আহনাবের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, সময় আছে, এখনও নিজের কোম্পানিতে চলে যা। তেজু আব্বু কাল রাতে কল দিয়েছিল। আহনাব কিছু না বলে চুপচাপ নিজের কাজ করতে লাগলো। সাজ্জাদ আজকে আহনাবের জন্য সারপ্রাইজ রেখেছে। কাজ শেষ করে বাসায় আহনাব সাজ্জাদের সাথে বাসায় আসার সময় সাজ্জাদ বলল, আহনাব, তোকে একটা আমাকে কাজ করে দিতে হবে। কি কাজ ভাই? সাজ্জাদ আহনাবের দিকে তাকিয়ে বলল। আমি বিয়ে করতে চাচ্ছি। খুশিতে আহনাব বলে উঠল। কি করতে হবে শুধু বলো, সব ব্যবস্থা আমি করব। সাজ্জাদ হাসলো আহনাবের কথা শুনে। বেশি কিছু না, আম্মুকে রাজি করালেই হবে। এটা কোনো কাজ হলো? কিন্তু কাফি তো তোমার জন্য মৌকে পছন্দ করে রেখেছে। আমি মনকে নিজের বোনের চোখেই দেখি। ঠিক আছে, আমি কাকিকে আজ রাতেই রাজি করিয়ে নিব, তুমি আগে কথা বলো। সাজ্জাদের পুরো বিশ্বাস ওর আম্মু সাজ্জাদের কথায় পটে যাবে। খুব জলদি সে রূপাকে বউ করে নিয়ে আসবে আর বিয়ের সব কিছু আহনাবকে দিয়ে করাবে। আহনাব আজ অনেক খুশি। সাজ্জাদের বিয়ের পর সে রূপাকে বিয়ে করে নিবে। দরকার হলে তুলে নিয়ে এসে বিয়ে করবে, জোর করে বিয়ে করবে, তাও রূপাকেই বিয়ে করবে। মুখোমুখি সোফায় বসে আছে সাজ্জাদ আর সুবর্ণা বেগম। সুবর্ণা বেগম বিরক্ত মুখে ছেলের দিকে তাকিয়ে বলে উঠল, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? আমি সেই ছোটকালে তোমার বিয়ে ঠিক করে রেখেছি, কথা দিয়ে রেখেছি। এখন আমি কোন মুখে উনাতে নিষেধ করব? আম্মু, এটা গল্প বা সিনেমা নয়, এটা বাস্তব জীবন। তুমি ছোটবেলায় কান্না কার সাথে বিয়ে ঠিক করে রেখেছ? আমি বড় হয়েছি আম্মু, আমার পছন্দ অপছন্দ বলে কিছু একটা আছে। একজন সাধারণ স্কুলের মাস্টারের মেয়ের সাথে আর যাই হোক, তোমাকে আমি বিয়ে করতে দিব না। চৌধুরী বংশের একটা সম্মান বলে কিছু আছে, ওরা আমাদের কোনো দিকেই থেকেই যায় না। সাজ্জাদ গম্ভীর কণ্ঠে বলে উঠল, এবার একটু বেশি বলে ফেলছেন আম্মু। আপনি কোনো কাজকে ছোট করে দেখতে পারেন না। আজ আমি এই জায়গায় কিভাবে আসলাম? আজকে আমি ওই স্কুল মাস্টারদের কাছে প্রথম অক্ষর শিখেছি বলে আমি আজকে এত বড় কোম্পানির মালিক। সুবর্ণা বেগম চিন্তায় পড়ে গেলেন। কিভাবে ছেলেকে মানাবে? সুবর্ণা বেগম থেমে গেলেন। সাজ্জাদ বসা থেকে দাঁড়িয়ে বলে উঠল, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, বাকিটা আপনি বুঝে নেবেন। আচ্ছা আম্মু, কাজটা একটু তাড়াতাড়ি এগিয়ে যাক। যত দেরি হবে ততই আমাদের কোম্পানির ক্ষতি হবে। আপনি যতদিন না রাজি হবেন আমিও কোম্পানিতে যাচ্ছি না। বাচ্চামো বন্ধ করো সাজ্জাদ, কোম্পানিটা কোনো পুতুল খেলা নয়। সাজ্জাদ ঝুঁকে ওর আম্মুকে বলে উঠল। আমার জীবনটা কোনো পুতুল খেলা নয়। সাজ্জাদ নিজের রুমে চলে গেল। এতক্ষণ মা ছেলের কথোপকথন শুনছিল রুম থেকে আহনাব। সাজ্জাদ যেতেই আহনাব রুম থেকে বেরিয়ে আসলো। সুবর্ণা বেগমের পাশে বসে আহনাব বলে উঠল, ছোট আম্মু, তোমাকে রাখলে না অনেক কিউট লাগে। সুবর্ণা বেগম আহনাবের দিকে রাগীর দৃষ্টিতে তাকালো। আহনাব হেসে বলে উঠল, বাহ, রাখলে আরও বেশ লাগে। সুবর্ণা বেগম এবার আর কিছু বললেন না। এমনিতেই মন ভালো না। ছেলের জন্য সেই ছোট্ট কালে মৌকে পছন্দ করে রেখেছে, আর আজ ছেলে বলছে রূপাকে বিয়ে করবে। সুবর্ণা বেগমের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আম্মু, বেশি কিছু না, শুধু ছেলের খুশির কথাটা একটাবার ভেবে দেখো। কিছু কিছু সময় মা বাবার সিদ্ধান্ত সঠিক হয় না। সন্তান কি চায়, কাকে পেলে সে মানসিক শান্তি পাবে, সেইগুলোও দেখতে হয়। ভাইয়ার পছন্দ করা মেয়ে কি দেখতে খারাপ? না, মেয়ে তো দেখতে মাশাআল্লাহ। তাহলে আর কি সমস্যা? মেয়ের বাবার পেশা, তাই তো? না, এটা তো এমনিই বলেছি। কি করব কিছু খুঁজে পাচ্ছি না, তাই যা মাথায় আসলো তাই বললাম। সব বাদ, কাল তুমি বউ দেখতে যাবে,
অ্যান্ড লাস্ট কথা, দিয়েও আসবে। এত তাড়াহুড়ো কেন? বাড়িতে তো কেউ কিচ্ছুই জানে না। আহনাফ হেসে বলে উঠল। ভাই আগে আগে সব করে নিয়েছে, আর বাকিটা কাল আমি বাড়িতে গিয়ে করে নেব। তুমি শুধু নিজে রাজি থাকলেই হবে। ভাই তোমার পারমিশন ছাড়া কখনো বিয়ে করব না। এতে তোর লাভ কি? আহনাফ আমতা আমতা করে বলে উঠল। কিসের লাভ? ভাইয়ের কাজ করলেও বুঝি কেউ লাভ লস খোঁজে? আমি তোকে খুব ভালো করেই চিনি। আহনাফ হেসে বলল। হ্যাঁ, লাভ তো আছে। ভাই বিয়ে করলে তারপর আমার পালা। আমিও ভাইয়ের মতো হুট করে বউ পছন্দ করে তোমাদের জানিয়ে দিব। ভাই হলো আমার গুরু। ভাই যেভাবে যাবে আমার লাইফও ঠিক সেভাবে যাবে। সুবর্ণা বেগম রাজি হলেন কাল রূপার বাড়িতে যেতে, কিন্তু রূপা সে কি রাজি হবে? আহনাফ সাজ্জাদের রুমে এসে বলে উঠল। ভাই তোমাদের তো ঈদের দিন কালকে। কেন, এমন কি খুশির খবর আছে শুনি? আগে বলো আমাকে কি ট্রিট দিবে? আগে আমার খুশির খবরটা তো শুনি, তারপর ভেবে দেখব। ছোট আম্মু রাজি হয়ে গেছে, কাল কথা বলতে যাবে। সত্যি? আমাকে দেখে কি মনে হয়? সাজ্জাদ খুশিতে মুখে হাত দিয়ে বিছানায় কিছু সময় বসে রইল। ভাই তুমি ঠিক আছো তো? সাজ্জাদ আহনাফের দিকে তাকিয়ে বলল। আজকে আমি খুব খুব খুশি। তোর কি চাই বল? আগে তোমার বিয়েটা হোক, তারপর আমি একজনকে চাইবো, তুমি তাকে পেতে সাহায্য করবে। সাজ্জাদ হেসে মাথা ঝাঁকিয়ে বলল। শুধু এইটুকুই? আহনাফ হাসল। সকালের ট্রেনে আহনাফ নিজের বাড়ি চলে গেল। দুপুরে সুবর্ণা বেগম আর সাজ্জাদ এসে উপস্থিত হলো রূপাদের বাসায়। রূপা তো সুবর্ণা বেগমকে দেখে জড়িয়ে ধরল। রূপার আম্মু রান্না বসালো, নাস্তা দিল। রূপার আব্বু স্কুলে। সাজ্জাদ চুপচাপ বসে আছে। রূপা ওর আম্মুকে সব কাজে সাহায্য করছে। পাশেই বসে বসে তা দেখছে আর হাসাহাসি করছে সুবর্ণা বেগম। কে বলবে এই মহিলা কাল রাতেও রূপাকে বউ হিসেবে মানতে রাজি ছিল না। রূপার আব্বু বাসায় এসে সাজ্জাদকে দেখে খুশি হলেন। সাজ্জাদ ছেলেটাকে ওনার খুব ভালো লাগে। মধ্যে একটা আলাদা মিষ্টিতা আছে। চোখে মুখে মুগ্ধতা ফুটে ওঠে। মাথা নিচু করে কথা বলে, কথা খুব কম বলে, তবে যা বলবে সবটাই যুক্ত সংগত। খাবার টেবিলে আরেক দফা আড্ডা হয়ে গেল। রূপার আম্মু আব্বু আর সুবর্ণা বেগমের সাথে রূপাও যোগ দিয়েছে। সাজ্জাদ মুখ ভার করে বসে আছে। ওর আম্মু যেন ভুলেই গেছে কেন এসেছে। এখানে কেউ সাজ্জাদকে পাত্তা দিচ্ছে না। রূপা আর চোখে বেশ কয়েকবার সাজ্জাদের দিকে তাকালো। খাবার শেষ করে সুবর্ণা বেগম বলল। আমি একটা কথা বলতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে। সবাই সুবর্ণা বেগমের দিকে তাকালো। সাজ্জাদের কেমন ভয় ভয় লাগছে। রূপা যদি মুখের উপর না করে দেয় তাহলে সুবর্ণা বেগম আর কখনো আসবেন না। আমি রূপাকে আমার মেয়ে বানাতে চাইছি। সবাই চায় ছেলের বউ, আমি চাই মেয়ে। আমি সাজ্জাদের বউ করে রূপাকে নিয়ে যেতে চাই। আপনাদের কি এতে কোনো আপত্তি আছে? সবার চোখে চৌধুরী বাড়ির বউ, আমার চোখে আমার মেয়ে। রূপা সহ সবাই অবাক। রূপার আম্মু খুশি হয়ে বললেন। আমাদের কোনো আপত্তি নেই, মাশাআল্লাহ। সাজ্জাদ খুবই ভালো ছেলে। আর আপনাদের সম্পর্কে নতুন তো কিছু জানার নেই। রূপার আব্বুও মত দিলেন। রূপার চোখ মুহূর্তেই জলে ভরে গেল। সে তো কোনো দিনও বিয়ে করবে না। রূপা উঠে যেতে নিলে ওর আম্মু হাত ধরে বসিয়ে দিল। রূপার রাগে সারা মুখ লাল হয়ে উঠল। সাজ্জাদ বলল। আন্টি, আমি কি রূপার সাথে আলাদা একটু কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই যাও। রূপা আর সাজ্জাদ দাঁড়িয়ে আছে ছাদে। আপনাকে আমি বিয়ে করব না, আপনি এখন গিয়ে নিষেধ করে দিবেন। সাজ্জাদ রূপার চোখের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। কেন তা জানতে পারি? রূপা কঠিন মুখে বলে উঠল। বলতে বাধ্য নেই। তাহলে বিয়ের জন্য রাজি হয়ে যাও। আমি এই বিয়ে কখনো করব না। কোনো একটা কারণ দেখাও। আমার অতীত ভয়ঙ্কর। আমার অতীত সম্পর্কে কিছুই জানেন না। জানার ইচ্ছাও নেই। এসব জানার আমার কোনো প্রয়োজন নেই। রূপা হেসে সাজ্জাদের দিকে তাকিয়ে বলে উঠল। আমি একজন খুনি। এবার করবেন আমায় বিয়ে? সাজ্জাদ থমকে গেল, তবে কিছুই বলল না। রূপা হেসে বলল। আর কিছু জানার আছে? আমি চাই আপনি নিষেধ করে দেন। তুমি খুন করেছ হাতে, নাকি বলে দিয়েছ আত্মহত্যা করতে? সে ভুল করেছে, তুমি তার প্রতিবাদ করেছ। হ্যাঁ মানছি, তোমার সবার সামনে জুতা খুলে মারার উচিত হয়নি, কিন্তু আমার বোনের সাথে কেউ যদি এমনটা করতো আমিও থেমে থাকতাম না। নিজেকে দোষী ভাবা বন্ধ করো, এতে তোমার কোনো হাত নেই। জীবনের সাথে লড়াই করে বাঁচতে হয়। সে প্রথমে হার মেনে নিয়েছে। রূপা অবাক হয়ে বলল। আপনি এসব কিভাবে জানলেন? আমি এমন অনেক কিছুই জানি রূপা, বাদ দাও সেসব কথা। আমি তোমাকে জোর করব না, তবে বাবার জন্য টাইম দিলাম। আমার থেকেও ভালো কিছু, ভালো কাউকে পাবেন। আমার পৃথিবীতে সবথেকে সেরা পাওয়া উপহার হলে তুমি। আমি তোমাকে চাই, তবে জোর করে নয়। সাজ্জাদ চলে যেতেই রূপা মাথায় হাত দিয়ে বসে পড়ল।
কি করবে সে এখন? আহানাপের বলা সেই দিনের কথাটা বারবার কানে বাজছে। আফনান চৌধুরীর গার্লফ্রেন্ড হবে তোমার মতো 2 পয়সার মেয়ে? চৌধুরী বাড়ির বউ হওয়া কি যোগ্যতা আছে তোমার? রূপা চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। হ্যাঁ, সে বিয়ে করবে। আহানাপকে দেখিয়ে দিবে 2 পয়সার মেয়ে আর চৌধুরী বাড়ির বউ। যোগ্যতাহীন মেয়ে আর চৌধুরী বাড়ির বউ। প্রতিশোধের নেশা মাথা চড়ে বসলো। রূপার বাবা সব সময় একটা কথা বলতেন, কুকুর আমাদের কামড়াতে আসবেই, তাই বলে আমরা যদি কুকুরকে কামড়াতে যাই তাহলে কুকুর আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? এই কথাটা রূপাকে বুঝিয়ে দিয়েছিল। একজন আমার সাথে খারাপ করেছে বলে আমিও তার প্রতিশোধ নেব, তাহলে তার আর আমার পার্থক্য কোথায়? সে যে ভুল করেছে, আজ আমিও বুঝে শুনে একই ভুল করলাম। রূপা প্রতিশোধ নিবে, শুধু আহানাপকে দেখিয়ে দিবে 2 পয়সার মেয়ে আজ তার ভাবি, বড় ভাইয়ের বউ। নিশ্চয়ই আহানাপ সব জানে। রূপা মোবাইল বন্ধ করে পাশে রেখে আকাশের দিকে তাকালো। 4 বছরে একটা মানুষকে ভুলে যাওয়া কি স্বাভাবিক ব্যাপার নয়? রূপার পাশে সোহা বসলো। রূপাকে রাজি করানোর জন্যই সোহাকে পাঠিয়েছে সাজ্জাদ। নাহিদা আসেনি, হয়তো নতুন করে আবারও কারো মন ভেঙেছে। সাজ্জাদ রূপাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এটা যেন হাওয়ার বেগে ছড়িয়ে পড়ল সবার মাঝে। সোহা রূপার মাথায় হাত রাখলো। রূপা সোহার দিকে তাকিয়ে বলে উঠল, আমি তাকে ভুলে গেছি আপু। তার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করে না। তার দেওয়া সেই আঘাতগুলো তাকে দেখলে না চোখের সামনে ভেসে ওঠে। আমি ভুলতে পারি না সেই একটা দিনের কথা, মুহূর্তের কথা। একটা বার সে আমার খোঁজ খবরও নেয়নি। হয়তো সে চেয়েছিল না থেকে। তোর মন যা বলে তাই শোন, অন্য সব কিছু বাদ। রূপা চোখ বন্ধ করে নেয়। কি আজব, সাজ্জাদের হাসিমাখা মুখটা ভেসে উঠেছে। সাথে সাথেই রূপা চোখ খুলে নিল। একই বাড়িতে প্রাক্তন প্রেমিকের বড় ভাইয়ের বউ হয়ে যাওয়াটা কতটা জঘন্য দেখায়। রূপা অনেক ভেবেছে, কিন্তু সব কিছু থেমে গেছে একই জায়গায়, আহানাপ আর সাজ্জাদ ভাই। এদিকে মা বাবাকেও বুঝাতে পারছে না। রূপা কি হারিয়ে যাবে সেই 4 বছর আগের মতো? সে কখনো চায় না ওর জন্য আহানাপ আর সাজ্জাদের সম্পর্কে ফাটল ধরুক। ওর রাগ আহানাপের সাথে, সাজ্জাদের সাথে নয়। আহানাপের চোখ মুখ অস্বাভাবিক লাল হয়ে আছে। সে বারবার সাজ্জাদের রুমের সামনে এসেও ফিরে যাচ্ছে। সে যে সাহস করে সাজ্জাদের কাছে গিয়ে রূপার কথা বলবে সে সাহস খুঁজে পাচ্ছে না। তবে শুনেছে রূপার বাড়ি থেকে এখনো কোনো উত্তর আসেনি। আহানাপ নিজের কাজে নিজেই রেগে বলল, আমি কেন ভাইকে একবার জিজ্ঞেস করলাম না মেয়ের নাম কি? আমি নিজেই বাড়ির সবাইকে রাজি করালাম, আর এখন নিজেই কাজের জন্য নিজে আফসোস করছি। কেন বারবার ভুল কাজ করছি আমি? কেন ভেবেচিন্তে কিছু করি না? সব সময় নিজের কাজের জন্য নিজেকে পস্তাতে হয়। আহনাব সাজ্জাদের রুমের সামনে থেকে সরে যেতেই সাজ্জাদ হাসলো। মানুষ নিজের ভালোবাসার জন্য কত কিছু করে, দরকার হলে পরিবারের সাথে লড়াই করে। কিন্তু আহনাব তো সাজ্জাদের কাছেই হার মেনে নিচ্ছে। আর পরিবারের কথা না হয় বাদ। রূপার আম্মু রূপার সামনে বসে আছে। রূপা, বয়স তো কম হয়নি, বিয়ে আর কবে করবে? আর কয়েক বছর গেলে তো বুড়ি হয়ে যাবে। আম্মু, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ডিরেক্টলি বলে দিতেই তো পারো। আমাকে আর তোমাদের সহ্য হচ্ছে না, বোঝা হয়ে গেছি। তুমি সবসময় আমাদের ভুল বুঝো রূপা। আপনি এখন আসেন। আম্মু, আমি এখন আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। রূপার আম্মু দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। মেয়েকে বুঝিয়ে লাভ নেই। রূপার ফোন বেজে উঠতেই সে মোবাইল হাতে নিল। অচেনা নাম্বার। রূপা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, রূপা প্লিজ একবার নিচে আসবে? বেশি না, 5 মিনিটের জন্য প্লিজ রূপা। রূপা কিছু না বলে ফোন কেটে দিল। 2 ঘন্টা হয়ে গেছে রূপা কল কেটেছে। আহনাপ এখনও নিচে দাঁড়িয়ে আছে। রূপা জানালা দিয়ে একবার তাকিয়ে অন্যটা ভালো করে শরীরে জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। রূপা আহনাপের সামনে দাঁড়াতেই আহনাপ বলে উঠল, আমি জানতাম তুমি আসবে রূপা। এসবের মানে কি? প্লিজ রূপা, তুমি ভাইকে বিয়ে করো না, বিয়েটা ভেঙে দাও। এখনো তো ঠিক হয়নি। আপনি আমাকে না বলে আপনার ভাইকে বলতে পারলেন? আহনাপ চুপ করে গেল। আহনাপের চুপসে যাওয়া মুখটা দেখে রূপা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, যখন তখন বাসার নিচে এসে বসে থাকবেন না, এটা ভদ্রলোকের বাসা। অনেক খুঁজেছি তোমায় রূপা। আপনার খোঁজার দৌড় কি শুধু আমার বাসার গেট অবধি সীমাবদ্ধ? মন থেকে চাইলে যত দূরত্বই হোক নিজেকে আড়াল করে রাখা যায় না। আমি তোমাকে মন থেকে খুঁজেছি রূপা। কোথায় খুঁজছেন? এই 4 বছর আপনি যদি একটাবার খোঁজ নিতেন তাহলেই আমাকে পেয়ে যেতেন। আমি তো ঢাকা ছেড়ে কোথাও যাইনি। আর আপনি এখন বলতে এসেছেন কোথায় না কোথায় খুঁজেছেন। আমার অভিযোগে যোগ দেন? খুব ভালো অভিনয় করতে পারেন। আহনাপ চুপ করে গেল। সে খুঁজছে, তবে অতটাও গুরুত্ব দিয়ে নয়। কলেজ থেকে বাসা অবধি ওর খোঁজার সীমাবদ্ধ ছিল। আমি তোমাকে ভালোবাসি রূপা। আর যাই হোক, তুমি এই ভাইকে বিয়ে করতে পারো না। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। চলো আমরা পালিয়ে যাই। রূপা রেগে আহনাপের দিকে তাকালো। প্লিজ রূপা, আমাকে ফিরিয়ে দিও না।
আমাদের সম্পর্ক এখনও হয়তো কেউ মেনে নেবে না, ধীরে ধীরে সবাই মেনে নেবে। রূপা হাসলো। কতটা বীর পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে। পালিয়ে যেতে বলছে, কারণ সে ভালোবাসার কথা বলতে পারে, কিন্তু তার পরিবারের কাছে সে বলতে পারে না। রূপা রেগে চিৎকার করে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি না। তুমি তো আমার কাছে সেদিনই মরে গেছো, যখন লোকজন আমার মজা নিতে ব্যস্ত আর তুমি আমার দিকে তিক্তকর কথাগুলো ছুঁড়ে মারতে ব্যস্ত ছিলে। আমি তোমার চোখে তখন শুধু আমার জন্য ঘৃণা, প্রতিশোধ দেখেছি। তোমার চোখে আমি সেদিন ভালোবাসা খুঁজতে না আমি ব্যর্থ হয়েছি। আজ এতগুলো বছর পর তোমার সেই ভালোবাসার হাওয়ার বেগে কেমনে বেড়ে গেল? আহনাফ রূপার দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে বলে উঠল, তোমার জন্য আমার ভাই আমাকে ছেড়ে চলে গেছে। এখনো তোমার আমাকেই দোষী মনে হয়? এটা তুমি তো জানো, আমিও জানি। আমার ছোট ভাই তোমার জন্য মারা গেছে। আমি এত কিছুর পরও তোমার কাছে এসেছি, তোমাকে খুঁজেছি। এটা কি অনেক নয়? আমি সব কিছুর জন্য ক্ষমা চেয়েছি, তা কি বেশি নয়? তোমার সাথে যা হয়েছে তা খুব কম রূপা। রূপা চোখ ছলছল করে উঠল। এত কিছুর পরেও কম হয়েছে? আমি কলেজ ছাড়তে বাধ্য হয়েছি তোমার জন্য। সেই ভিডিও ভাইরাল হওয়া, সবার হাসাহাসির কটু কথা শোনা, আর সব থেকে বড় কথা, আমি তো তোমার ভাইকে ভালোবাসার ফাঁদে ফেলিনি, অভিনয় করিনি, উচিত শিক্ষা দিয়ে ছিলাম যা তোমায় দিতে পারিনি। তোমার ভাই আদর পেয়ে এতটাই নষ্ট হয়ে গিয়েছিল যে কলেজের মেয়েদের সাথে নোংরামি করতেও দ্বিতীয়বার ভাবেনি। এটাই যদি আমার অপরাধ হয়, তাহলে এমন অপরাধ আমি বারবার করব। রূপা চিৎকার করে বলে উঠল, তুমি আমাকে কতটা আঘাত করেছো একবার ভেবে দেখেছো? তুমি, তোমার মন বলতে কিছু নেই আহনাফ? এত কিছু করে তুমি কম বলছো? বেঁচে তো আছো? রূপা রেগে আহনাফের কলার চেপে ধরে বলে উঠল, তাহলে তুমি চেয়েছিলে আমি আত্মহত্যা করি? আমি নতুন করে আর কি আত্মহত্যা করব? তুমি নিজেই সেদিন আমাকে কথার আঘাতে হত্যা করে ফেলেছো। ভালোবাসার মায়ে জড়িয়ে ময়লা আবর্জনার মতো দূরে ছুঁড়ে ফেলেছো। এখন আমি তোমাকে যে শাস্তি দেব তাই কম হয়ে যাবে। আমি তোমার মতো অমানুষ নই যে কুকুরে কামড় দিয়েছে বলে কুকুরকেও কামড় দিতে যাব আমি। তুমি আমাকে শাস্তি দিবে? আমাকে শাস্তি দেওয়ার মতো কি আছে? তোমার সাথে আমি তর্কে যেতে চাচ্ছি না। নিজের ভালো চাইলে তুমি ভাইকে বিয়ে করো না। যদি তাও বিয়ে করতে রাজি হও, পরিণাম এর থেকে খারাপ হবে। রূপা কিছু না বলে আহনাফের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। আজও আহনাফ রূপাকে তার ভাইয়ের খুনি ভাবে। আজও আহনাফ ঠিক হয়নি। রূপা ভেবেছে হয়তো ভুল বুঝাবুঝি শেষ, কিন্তু না, আহনাফের প্রতিটা কথা বা আবারও রূপাকে ভেঙে দিল, কিন্তু রূপা বুঝতে দিবে না। আবারও আহনাফ বুঝিয়ে দিল রূপা এখনো খুনি, আর খুনিকে কখনো ভালোবাসা যায় না। আহনাফের কথার প্রতিটা উত্তর দিবে রূপা। হ্যাঁ, রূপা শাস্তি দিবে, তবে নীরবে, দূর থেকে। রূপা ভাবল সেই একটা দিনের কথা। কত নির্ঘুম রাত কেটেছে, কতবার নিজেকে শেষ করতে গিয়েছিল রূপা। কিছুই জানে না আহনাফ, জানলে হয়তো মজা নিত। আহনাফ পেছন ফিরে সাজ্জাদকে দেখে অবাক হলো, সাথে ভয় পেল। সাজ্জাদের মুখে না আছে হাসি, আর না আছে রাগের ছাপ। সাজ্জাদ আহনাফের কাছে এসে বলল, তুই এইখানে? আহনাফ কিছু বলতে নিলে সাজ্জাদ আবার থামিয়ে দিয়ে বলল, গাড়িতে গিয়ে বস, আমি আসছি। আহনাফ একবার রাগী দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে গিয়ে গাড়িতে বসে পড়ল। সাজ্জাদ রূপার চোখের পানি মুছে দিতে গেলে রূপা দূরে সরে গেল। সাজ্জাদ হাসলো, রূপার হাত ধরে রূপাকে কাছে নিয়ে আসলো, যত্ন করে চোখের পানি মুছে বলে উঠল, এই চোখে যেন আর পানি ঝরতে না দেখি। আপনি এখানে? সাজ্জাদ দুষ্টু হেসে বলল, খুব শখ ছিল বিয়ের আগে বউয়ের সাথে প্রেম করব, তাই চলে আসলাম। রূপা সাজ্জাদের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমাকে বিয়ে কেন করতে চাচ্ছেন? সব প্রশ্নের উত্তর হয় না রূপা। অনেক রাত হয়েছে। সাজ্জাদ কিছু না বলে রূপার কান্না করা মুখের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। বিয়েতে হ্যাঁ বলে দেওয়া যায় না? আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। সমস্যা কি? আমি আহনাপের ভাই বলে? রূপা থেমে গেল। রূপা খুব ভালো করেই বুঝে গেছে সাজ্জাদ সবটাই জানে, কিন্তু এসব বলল কে? আহনাফ? মনে তো হয় না। আমি চাই তুমি কালকে বিয়ের জন্য মত দাও, আর আমি জানি এটাই হবে। আপনার দুই ভাই কি পেয়েছেন? একজন বিয়ে ভাঙবে বলবে, আর একজন বিয়ে করতে। আমি কারোর কথাই শুনবো না। তোমাকে কারো কথাই শুনতে হবে না, তুমি শুধু তোমার মনের কথা শোনাও। তুমি যদি কালকে বিয়ের জন্য রাজি না হও, তাহলে আমি নিজেকে শেষ করে দিব। তোমাকে কারো কথাই শুনতে হবে না, তুমি শুধু তোমার মনের কথা শোনাও। তুমি যদি কাল বিয়ের জন্য রাজি না হও, তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। সবার ভালোবাসা অভিনয় না রূপা, ভালোবাসার সময় দেখে হয় না, ভালোবাসা হুট করে হয়ে যায়। তুমি ভুল মানুষকে বিশ্বাস করো। সঠিক মানুষটা তোমার চোখের সামনে থাকার পরও তুমি দেখতে পাচ্ছ না। আজকে আমি আমার ফিলিংসটা তোমাকে জানিয়ে দিলাম। ভালোবাসার সৌন্দর্য দিকে হয় না, ভালোবাসা প্রতিশোধের মধ্যে হয় না, ভালোবাসার মধ্যে ঘৃণা অবশ্যই থাকে না। তুমি ভাবো রূপা। রূপা বিড়বিড় করে বলে উঠল,
আমি একজন খুনি। সেই অভিশপ্ত দিনটা আমার জীবনে না আসলে আজ আমার জীবন অন্যরকম হতো। আমি পাপী, অপবিত্র। আমার জন্য একটা ছেলে নিজের জীবন শেষ করে দিল। আসলেই আমি খুনি। আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না। বলেই কাঁদতে কাঁদতে ভেতরে চলে গেল। রূপার যাওয়ার দিকে তাকিয়ে আছে সাজ্জাদ। তোমার সব কষ্ট মুছে দিব রূপা, তোমার সব ভুল ভেঙে দেব আমি। তুমি পাপী, অপবিত্র নয়, তুমি পবিত্র। সাজ্জাদ রাগী চোখে গাড়ির দিকে তাকালো। কেন আহনাফ এখনো বুঝে না মাহিনের মৃত্যুর জন্য রূপা দায়ী নয়। সে তো ছোট বাচ্চা নয়। এতটুকু কেন ওর মাথায় ঢুকে না? রূপার সাথে ও যা করেছে তার জন্য ওর অনুতপ্ত হওয়ার দরকার, কিন্তু না, সে এখনও রূপাকে দোষারোপ করেই যাচ্ছে। আহনাফ যদি সত্যি রূপাকে ভালোবাসতো তাহলে কখনো 4 বছর আগের মতো এমনটা করতে পারতো না। প্রতিশোধ অন্যভাবেও নেওয়া যায়। প্রিয় মানুষটিকে, ভালোবাসার মানুষটিকে অন্যের সামনে অপমান করে, ছোট করে, আর যাই হোক, এটাকে বা কখনো ভালোবাসা বলে না। সাজ্জাদ আহনাফের অপেক্ষা করছে। যদি আহনাফ রূপাকে ভালোবাসে তাহলে সাজ্জাদকে অবশ্যই বলবে। একবার সাজ্জাদের কাছে রূপাকে চাইতো আহনাফ, সাজ্জাদ হাসতে হাসতে দিয়ে দিত। কিন্তু আহনাফ আসলে কি চায়, কি করতে চায়, আজ সাজ্জাদ সবটা জানতে চায় আহনাফের কাছে। সাজ্জাদ গাড়ির ভেতরে গিয়ে দেখে আহনাফ নেই। সাজ্জাদ চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নিয়ে গাড়ি স্টার্ট দিল। আহনাফ অনেক আগেই বাসায় চলে এসেছে। ছাদে গিয়ে একের পর এক সিগারেট টানা শুরু করেছে। অনেকক্ষণ পর নিজের পাশে কারো উপস্থিত বুঝতে পেরে তাকালো। রিধি চোখ বড় বড় করে আহনাফের দিকে তাকিয়ে আছে। রিধিকে এখন এখানে দেখে আহনাফের রাগ যেন কমার বদলে বেড়ে গেল। রিধি কিছু বলার আগেই আহনাফ ছাদ থেকে বড় বড় পা ফেলে নেমে গেল। সময় কারো জন্য থেমে থাকে না, সময় নিজের আপন গতিতেই চলতে থাকে। সুবর্ণা বেগম রূপার আম্মুর সাথে কথা বলে অবাক হলেন। আজ 1 সপ্তাহ পর রূপা বিয়েতে রাজি হয়ে গিয়েছে, আর সে চায় খুব জলদি বিয়ে হোক। সুমাইয়া সেই কথা শুনেই এক ছুটে চলে আসলো সাজ্জাদের রুমের সামনে। সাজ্জাদের করার নির্দেশ, ওর রুমে কেউ অনুমতি ছাড়া যেন প্রবেশ না করে। সুমাইয়া 2 বার করা নাড়ল। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিল। ভেতরে ঢুকে এদিকে ওদিকে সাজ্জাদকে খুঁজে দেখলো সাজ্জাদ ব্যালকনিতে ফোনে কথা বলছে। সুমাইয়া গিয়ে ভাইয়ের পেছনে দাঁড়ালো। সাজ্জাদ ফোনে কথা বলে পেছনে ফিরে অবাক হলো। সুমাইয়া কখনো ওর অনুমতি ছাড়া রুমে আসে না। সাজ্জাদকে খুব ভয় পায়। সাজ্জাদ সুমাইয়াকে দেখে বলল, কি হয়েছে, চোরের মতো লুকিয়ে আছিস কেন? সুমাইয়া 2 হাত কোমরে রেখে বলে উঠল, কি ভাই, তুমি আমাকে চোর বললা? যাও, ভেবেছিলাম তোমাকে একটা দারুণ তাজা খবর দিব, কিন্তু এখন মনে হচ্ছে এই খবর তোমাকে বাসি হলে দেওয়া দরকার। সাজ্জাদ বোনের দিকে তাকিয়ে হাসলো। পিচ্চি বোনটা এখন কত বড় হয়ে গিয়েছে। বোনকে নিজের কাছে এনে বলে উঠল, আচ্ছা বলা লাগবে না, এটা বল রুমে কেন এসেছিস? সুমাইয়া বেশি সময় কথা পেটে চেপে রাখতে পারে না, তাই বলে দিল, ভাইয়া, ভাবি বিয়েতে রাজি হয়ে গেছে। সাজ্জাদ একদম অবাক হলো না। সে তো জানতো এমন কিছুই হবে, তবু সুমাইয়ার সামনে খুশি হয়ে বলল, সত্যি? ভাইয়া, এবার আমার ট্রিট দাও। কিসের ট্রিট? এই যে আমি তোমাকে সবার আগে খুশির খবরটা বললাম। আচ্ছা ঠিক আছে, আজকে বিকালে শপিং নিয়ে যাব। সুমাইয়া খুশি হয়ে নাচতে নাচতে রুম থেকে চলে গেল। আদি চৌধুরী খুব খুশি হলেন। প্রথম যখন দেখেছে রূপাকে তখনই সাজ্জাদের জন্য ভেবেছিল, কিন্তু বইয়ের ভয়ে কিছুই বলেনি। বিয়ের কাজ খুব জলদি এগিয়ে গেল। এই কয়দিন একবারও কেউ আহনাফকে দেখেনি। আহনাফ মাঝে মাঝে বাসায় আসে না, তাই কেউ এত গুরুত্ব দেয়নি বিষয়টা। সাজ্জাদ ঠিক আহনাফের সব খবর রেখেছে। আজ বাদে কাল বিয়ে। সকাল থেকে হলুদের আয়োজন করা হচ্ছে। এক সারপ্রাইজের মধ্যে আরেক সারপ্রাইজ। আরিফ ভাইয়ার বড় ভাই মাহাতিম চৌধুরী আর এই বাড়ির ছোট ছেলে আরিয়ান চৌধুরী দেশে ফিরছে। সবাই যেন আনন্দের মধ্য দিয়ে সময় চলে যাচ্ছে। সবাই আরিয়ান চাচুকে ঘিরে বসে আছে। আর কত, এবার তো বিয়ে করতেই হবে। মিশন হলো সাজ্জাদের বিয়েতে গিয়ে আরিয়ান চাচুর জন্য বউ খুঁজে নেওয়া। সুমাইয়া, আরিয়ান, মাহাতিম সবাই হলুদের সব কিছু নিয়ে বউয়ের বাড়িতে আসার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ল। সবাই আহনাফকে কল দিলেও পেল না, মোবাইল বন্ধ। হয়তো কাজে আটকে আছে। কিন্তু কি আজব, বউয়ের বাড়ির সামনে গাড়ি থেকে সবাই নামার পর কই থেকে একটা বাইক এসে সবার সামনে থামলো। সবাই ভ্রু কুঁচকে তাকালো। হেলমেট খুলে আরিয়ান চাচুকে জড়িয়ে ধরল আহনাফ।
মাহাতিমও জড়িয়ে ধরলো। সবাই রূপার বাসায় আসলো। নাদিম সবাইকে নাস্তা দিয়ে বসলো। ছাদে অনুষ্ঠান করা হয়েছে। নাদিম বার কয়েক আর চোখে সুমাইয়ার দিকে তাকালো, কিন্তু এতগুলো বডিগার্ডের ভেতরে কথা বলতে পারলো না। নাহিদার মুখ ভার করে বসে আছে রুমে। সে আসবে না নাদিম জোর করে নিয়ে এসেছে। সোহা আর মাহি মিলে খুব সুন্দর করে হলুদের সাজে রূপাকে সাজালো। ছাদে অনুষ্ঠান শুরু হতেই সবাই ছাদে আসলো। খুব সুন্দর করে সাজানো হয়েছে। মাহাতিম আরিয়ান চাচুর কানে ফিসফিস করে বলে উঠল, চাচি খুঁজে নাও এই সুযোগ। আরিয়ান চাচু হাসলো। কেউ কি তার অতীত সম্পর্কে জানে? না, কেউ জানে না। কাটার হৃদয়ে কেউ মলম লাগাতে আসবে না, সবাই আসে শুধু লবণ ছিটা দিতে। রূপার অনেক প্রশংসা করলো মাহাতিম, অনেকটা ভাব করে নিয়েছে। আরিয়ান চুপচাপ বসে সবাইকে দেখেই যাচ্ছে। তখনই চোখ আটকে যায় রূপার পাশে বসা মেয়েটাকে দেখে। একদম দেখতে তার মায়াবতীর মতো, হাসিটা, তাকানো, সব। এতটাই মিল কি করে হতে পারে? পেছন থেকে আহানাপ বলে উঠল, চাচ্চু এভাবে হা করে তাকিয়ে থাকলে মশা মাছি দুইটাই ঢুকে যাবে। আরিয়ান রেগে আহানাপের দিকে তাকালো। আহানাপ হেসে চোখ মারল। আরিয়ান চাচ্চুর রাগ ভুলে হেসে উঠল। এভাবে খুব সুন্দর করে গায়ে হলুদের অনুষ্ঠান চলতে লাগলো। আহানাপ হাতে হলুদ নিয়ে রূপার সামনে গেল। রূপা শান্ত চোখে হাসি দিয়ে আহানাপের দিকে তাকালো। আহানাপ হাঁটু ভেঙে রূপার সামনে ঝুঁকে গায়ে হলুদ লাগিয়ে বলে উঠল, নিষেধ করেছিলাম, শুনলে না। প্রতিটা দিন ছটফট করবে এই জীবন থেকে মুক্তির জন্য। তোমার জীবন আমি জাহান্নাম বানিয়ে দিব। রূপা হেসে আহানাপের দিকে তাকিয়ে বলে উঠল, আমার জীবন জাহান্নাম বানাতে গিয়ে দেখো, তুমি নিজেই না সেই জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাও। আহানাপ তাচ্ছিল্যের হাসি দিয়ে দাঁড়িয়ে বলে উঠল, নতুন জীবনের জন্য শুভকামনা ভাবি। মাহাতিম বলে উঠল, আমাদের ভাবি লাখে একটা, তা না হলে কি সাজ্জাদের মন গলে? আহানাপ রূপার দিকে তাকিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রূপা আহানাপের যাওয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, আমি তোমাকে প্রতিটা কথায় একটা একটা করে উত্তর দেব, প্রতিটা অপমানের বদলা নিব। খুব সুন্দর করে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। লাল টুকটুকে শাড়ি পরে বসে আছে রূপা। খুব সাধারণভাবেই বিয়ে হচ্ছে, কিন্তু কেন তার রূপার জানা নেই। এত বড় কোম্পানির মালিক বিয়ে করছে, তাও এত সাদাসিধাভাবে। নিশ্চয়ই কোনো কারণ আছে, না হয় কিছু লুকাতে চাচ্ছে। পরিবারের সবার উপস্থিতিতেই বিয়েটা হয়ে গেল। বড় করে অনুষ্ঠান করবে, বৌভাতের অনুষ্ঠান। এটা সুবর্ণা বেগমের ইচ্ছে। রূপা মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদলো অনেক। গাড়িতে উঠতেই সাজ্জাদ টিস্যু এগিয়ে দিল। রূপা টিস্যুটার দিকে তাকাতেই সেই প্রথম সাজ্জাদের রুমাল এগিয়ে দেওয়ার কথাটা মনে পড়ল। টিস্যু না নিয়ে বাহিরে তাকিয়ে রইল। গাড়ি চৌধুরীর বাড়িতে আসতেই সবাই বউ নিয়ে মেতে উঠল। সুবর্ণা বেগম সব নিয়ম মেনে ছেলের বউকে ঘরে নিলেন। সোহা নিয়ে রূপাকে সাজ্জাদের রুমে দিয়ে আসলো। আমেনা বেগম সাজ্জাদের বড় আম্মু এসে রূপাকে শাড়ি আর গহনা দিয়ে গেলেন কাল পরার জন্য। সুবর্ণা বেগম খাবার নিয়ে এসে রূপাকে খাইয়ে দিল। রূপা মনে মনে ভাবছে, এত এত ভালোবাসা কি আমি ধরে রাখতে পারবো? সাজ্জাদ রুমের সামনে আসতেই সবাই ঘিরে ধরলো টাকার জন্য। সবাইকে বুঝিয়ে দিয়ে সাজ্জাদ রুমে আসলো। দূর থেকে আহানাপ তাকিয়ে রইল দরজার দিকে। সাজ্জাদ রুমে এসে রূপাকে খুঁজতে লাগলো। বিয়ের রাতে বউ ঘোমটা টেনে বসে থেকে, কিন্তু সাজ্জাদের বউ তো রুমেই নেই। ওয়াশরুম থেকে শব্দ আসছে পানির, হয়তো রূপা ওয়াশরুমে। কিছু সময় পর রূপা শাড়ি চেঞ্জ করে নর্মাল শাড়ি পরে বেরিয়ে আসলো। সাজ্জাদ রূপার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলে উঠল, মাশাল্লাহ। রূপা ভ্রু কুঁচকে তাকাতেই সাজ্জাদ চোখ ফিরিয়ে নিল। রূপা নামাজ পড়ে নিল। সাজ্জাদ ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নিল। রূপা ওর আম্মুর সাথে ফোনে কথা বলে ফিরতেই সাজ্জাদ গিয়ে রূপার সামনে দাঁড়ালো। কিছু বলবেন? আমার বিয়ে, বউ, বাসর এসব নিয়ে চিন্তা কখনো ছিল না, কিন্তু হঠাৎ একটা ইচ্ছা জাগলো। তুমি কি আমার ইচ্ছাটা পূরণ করবে রূপা? রূপার ভয়ে বুক কেঁপে উঠল। সাজ্জাদ কিসের ইচ্ছার কথা বলছে? সাজ্জাদ রূপার দিকে তাকিয়ে হেসে বলল, ভয় পেও না, ইচ্ছেটা অনেক ছোট, কিন্তু আমার কাছে অনেক বড়। আজকে আমি তোমাকে নিয়ে এই রাতের শহর ঘুরতে চাই, প্লিজ যাবে আমার সাথে?
রূপা শান্ত চোখে সাজ্জাদের দিকে তাকালো, ঠিক চোখের দিকে তাকালো, সাথে সাথে চোখ নামিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। সাজ্জাদ খুশি, রূপার হাত ধরে রুম থেকে বেরিয়ে আসলো খুব সাবধানে। রূপা অবাক হয়ে নিজের হাতের দিকে তাকালো, খুব যত্ন করে ধরে আছে সাজ্জাদ। ওরা বাসা থেকে বেরিয়ে যেতেই ছাদ থেকে ওদের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া আকাশে উড়িয়ে আহানাব বলে উঠল, কাল জমবে মজা। সাজ্জাদ চৌধুরী রেডি থাকো, তোমার জন্য সারপ্রাইজ আছে। আর মিসেস সাজ্জাদ, তোমার মুখের হাসি আমি চিরতরে শেষ করে দেব। যেমন আজ আমি হাসতে ভুলে গেছি, ঠিক সেভাবে তুমিও ভুলে যাবে। সুমাইয়ার ধাক্কাধাক্কিতে ঘুম ভাঙে রূপার। চোখ খুলে তাকিয়ে দেখে সুমাইয়া হাসি হাসি মুখে রূপার দিকে তাকিয়ে উঠতে বলছে। রূপা শোয়া থেকে উঠে ঘড়ির দিকে তাকালো। হায় আল্লাহ, 10টা বেজে গেছে। রূপা অবাক হয়ে সুমাইয়ার দিকে তাকিয়ে বলে উঠল, এত দেরি কিভাবে হলো? আরো আগে ডাকলে না সুমাইয়া? ভাবি, আমি আপনাকে ডাকতে এসেছিলাম, কিন্তু ভাই নিষেধ করে দিয়েছে আপনার ঘুম না ভাঙা অবধি যেন আপনাকে কেউ না ডাকে। রূপার সাজ্জাদের কথা মনে পড়তেই কাল রাতের কথা মনে পড়ল। রাতে সাজ্জাদ অনেক ঘুরিয়েছে রূপাকে নিয়ে। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে রূপা ঘুমিয়ে গিয়েছিল। তাহলে রুমে কিভাবে আসলো? সাজ্জাদ ওকে নিয়ে এসেছে। রূপা রুমের এদিকে ওদিকে তাকাতেই সুমাইয়া বলে উঠল, ভাবি, ভাইয়া তো বাইরে গেছে। সোহা রূপার কাছে এসে বলল, ফ্রেশ হয়ে আয়, বাইরে মেহমান চলে এসেছে, সবাই বউ দেখতে চাইছে। রূপা সোহার দিকে তাকালো। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে সোহাকে। আরিক ভাই এখন দেখলে নির্ঘাত পলক ফেলতেই ভুলে যেত। সুমাইয়াকে দেখেই বলে উঠল সোহা। সুমু, তুমি নিজের রুমে যাও আর নিজের ড্রেস চেঞ্জ করো। সুমাইয়া রূপার দিকে তাকিয়ে বলে উঠল, ভাবি, আমি আর কিছুটা সময় আপনার কাছে থাকি না প্লিজ। রূপা হেসে বলল, বসো তুমি, আমি ফ্রেশ হয়ে নিই। রূপা রুমের দিকে তাকিয়ে অবাক হলো। কাল রাতে সারা রুম ফুলে ফুলে সাজানো ছিল, এখনও ঠিক সেভাবেই আছে। আরিয়ান চাচ্চু হাতের সব কাজ শেষ করে এসে মাহাতিমের পাশে বসলো। মাহাতিম মোবাইলে গেম খেলছে আর হাসছে। এবার মনে হচ্ছে আবার আরেকটা বিয়ের ঘন্টা বাজবে। আরিয়ান চাচ্চু মাহাতিমের কথায় পাত্তা দিল না। মাহাতিম আবার বলে উঠল, এত বছর পর যে নারী আমার চাচ্চুর ঘুম উড়িয়ে দিয়েছে সে কোনো সাধারণ নারী নয়, তাকে তো দেখতেই হবে। আরিয়ান চাচ্চু ভ্রু কুঁচকে মাহাতিমের দিকে তাকিয়ে বলল, কি বলতে বকছিস? মাহাতিম মোবাইল পাশে রেখে চাচ্চুর দিকে তাকালো। আমার কেন যেন মনে হচ্ছে আমার চাচ্চু প্রেমে পড়েছে। তা আপনার এমনটা কেন মনে হচ্ছে? আমি খেয়াল করেছি আপনার চোখে মুখে কাউকে দেখার তীব্র ইচ্ছে। আমি আপনার মন বুঝতে পারছি, তার ভাবনা আপনাকে ঘুমাতেও দিচ্ছে না। আমি আপনার মুখ দেখে বুঝে ফেলতে পারি আপনার মনে এখন কি চলছে। আরিয়ান চাচ্চু মাহাতিমের কথা শুনে হেসে উঠল, তবে কিছুই বলল না। সুবর্ণা বেগম নিজের পছন্দ মতো বৌভাতের অনুষ্ঠান করছে। সাজ্জাদদের বাড়িটা বিশাল বড়, বাহিরে বিশাল বড় গার্ডেন। বাহিরে খুব সুন্দর করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্টেজ সাজিয়েছে আহানাপ নিজের হাতে। রূপাকে সুন্দর করে সুমাইয়া, সোহা আরও 2টা পার্লারের মেয়ে সাজিয়ে দিল। সুবর্ণা বেগম রূপার জন্য রুমে খাবার পাঠালো সাজ্জাদকে দিয়ে। সাজ্জাদ রুমে আসতেই সবাই বেরিয়ে গেল। সাজ্জাদ খাবার রাখলো রূপার সামনে। রূপার পেটে খুব খিদে, কিন্তু এমন একটা ভাব নিল যেন একটুও খিদে লাগেনি। খাবারটাকে খেয়ে নাও। রূপা কিছু না বলে খাবারের দিকে তাকালো। খাবারে হাত দেওয়ার আগেই মাহাতিম সৌ মেরে খাবার নিজের হাতে নিয়ে নিল। সাজ্জাদ মাহাতিমের দিকে তাকাতেই মাহাতিম বলে উঠল, সকাল থেকে ভাবির রুমে আসতে করার নিষেধ করা হয়েছে, কিন্তু কেন? তোমরা তো রোমান্স করছো না, তাহলে আসতে কেন নিষেধ? রূপা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। সাজ্জাদ মাহাতিমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, রুম থেকে যাবি নাকি আম্মুকে আগে ডাকবো? তুমি যাই করো ভাই, আমি এক পাও নড়ছি না। ভাবির হাতে মেহেদি, ভাবি কিভাবে খাবে? সাজ্জাদ রূপার হাতের দিকে তাকালো, হাতে মেহেদি দেওয়া। এখন হাতে মেহেদি কেন? রূপা কিছু বলার আগেই মাহাতিম বলে উঠল, ভাবি তো মেহেদি দেয়নি, তাই এখন দিয়ে দিয়েছে। তুই এত কিছু কিভাবে জানলি? এটা সবাই জানে, শুধু তুমি বাদে। সাজ্জাদ নিজেকে নিজেই বলে উঠল, আসলে আমি কোনো কাজের না, বইয়ের এতটুকু খোঁজ রাখতে পারলাম না। মাহাতিম সাজ্জাদকে দেখিয়ে রূপার সামনে গিয়ে খাবারের লোকমা এগিয়ে দিল। সাজ্জাদ মাহাতিমের হাত থেকে খাবারের প্লেট নিয়ে ওকে রুম থেকে বের করে দরজা আটকে দিল। মাহাতিম রুমের বাইরে কাঁদো কাঁদো মুখ করে দরজার দিকে তাকালো। সুমাইয়া আর সোহা মাহাতিমকে দেখেই হাসা শুরু করলো। রূপা চোখ বড় বড় করে 2 ভাইয়ের কাহিনী দেখছে। সাজ্জাদ রূপার সামনে গিয়ে বলে উঠল, সরি, আসলে আমি খেয়াল করিনি তোমার হাতে মেহেদি ছিল। সরি বলতে হবে না, আপনি খাবারটা রাখুন, আমি হাত ধুয়ে খেয়ে নেব। সাজ্জাদ আমতা আমতা করে বলল, আমি খাই দিলে কি
খুব বেশি প্রবলেম হয়ে যাবে? রূপা মাথা নেড়ে সম্মতি জানালো। সাজ্জাদ খুশি হলো, তবে তা মুখে প্রকাশ করলো না। রূপাকে জোর করে সবটা খাইয়ে দিল। সুবর্ণা বেগম আসলো রূপার কাছে। রূপার মুখে হাত দিয়ে বলল, মাশাআল্লাহ, হাতে বালা আর গলায় নিজের একটা চেন পরিয়ে দিল রূপাকে। এটা আমার পক্ষ থেকে আমার ছেলের বউয়ের ছোট্ট একটা উপহার। রূপা শাশুড়ির দিকে তাকিয়ে হাসলো। রূপার বাড়ি থেকে সবাই আসলো। মাহি গিয়ে রূপাকে জড়িয়ে ধরলো। নাহিদা চুপচাপ রূপার পাশে দাঁড়িয়ে আছে। রূপাকে সুন্দর করে স্টেজে বসানো হলো। পাশে সাজ্জাদ। মাহাতিম নজর রাখছে আরিয়ান চাচুর উপর। কোন মেয়ে ঘুম উড়িয়েছে আজ খুঁজে বের করেই ছাড়বে। আরিয়ান কখনো এদিকে তাকাচ্ছে তো আবার অন্যদিকে তাকাচ্ছে। মাহাতিম বিরক্ত হয়ে অন্য পাশে তাকালো। আহানাপ এক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে। রাগে হাতের কাছে গ্লাসটা চেপে ধরে আছে। মাহাতিম আহানাপকে ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে? আহানাপ হেসে বলে উঠল, এখনো কিছু হয়নি। মাহাতিম কিছু বলার আগেই ওর চোখ গেল রূপার পাশে দাঁড়ানো মেয়েটার দিকে। আবার তাকালো আরিয়ান চাচ্চুর দিকে। এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে মাহাতিম। বসা থেকে দাঁড়িয়ে মেয়েটার পাশে দাঁড়ালো। মাহাতিম প্রথমে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি বেআইন? মাহি সামনে অচেনা ছেলে দেখে রূপার দিকে তাকালো। মাহাতিম রূপার দিকে তাকিয়ে বলে উঠল, বাহ, ভাবি আপনার মতো কিউট, গুলুমুলো আপনার বোন। রূপা হেসে বলল, আমার বান্ধবী। বাহ, মেঘনা জাতীয় বৃষ্টি। মানে? ভাবছি এক বাড়িতে আপনাদের দুই বান্ধবীর বিয়ে হলে কেমন হবে। মাহি আহানাপের দিকে তাকিয়ে বলল, খুবই জঘন্য হবে। মাহাতিম মাহির চোখের দিকে তাকিয়ে আহানাপের দিকে তাকালো। আহানাপ আরিয়ান চাচুর সাথে কথা বলছে। আরিয়ান চাচু মাহাতিমের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। মাহাতিম দাঁত বের করে হেসে আবার মাহির সাথে কথা বলতে শুরু করলো। কথা নয়, ফ্লার্ট করা শুরু করলো। সাজ্জাদ বার কয়েক রূপার দিকে তাকালো। আহানাপ বাঁকা হাসি দিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। সাজ্জাদের সামনে এসে মৌ দাঁড়ালো। সাজ্জাদ মৌকে দেখে অবাক হলো। সে এখানে কি করে এসেছে? মৌ রাগে হাত মুষ্টিবদ্ধ করে সাজ্জাদের সামনে গিয়ে দাঁড়ালো। সুবর্ণা বেগম মৌ এসেছে শুনে ভয় পেলেন। ছোটোখাটো ঝড় বয়ে যাবে এখন বিয়ে বাড়ি দিয়ে। সেই ছোট্টবেলায় কথা দিয়েছে মৌকে সাজ্জাদের বউ বানিয়ে আনবে। মৌয়ের আব্বু মিজান সাহেব আদি চৌধুরীর বন্ধু। সেই সূত্রে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই বিয়ের কথা বলা। মৌ তো এখন দেশের বাইরে, তাহলে এখানে আসলো কিভাবে? কে বলেছে বিয়ে সম্পর্কে? বিয়ে সাধারণভাবে করানো হয়েছে যেন মৌয়ের পরিবার না জানতে পারে। বিয়ের কয়েক মাস চলে গেলে সব ঠিক সামলে নিত, কিন্তু এখন সব কিভাবে সামলাবে? মৌ রাগে সাজ্জাদের সামনে গিয়ে বলে উঠল, এইসব কি সাজ্জাদ? সাজ্জাদ মৌয়ের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, দেখতে তো পাচ্ছ। ভুলে যেও না, আমার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল। আমাকে কিভাবে ঠকাতে পারলে তোমরা? রূপা অবাক হয়ে মৌয়ের দিকে তাকালো। রূপার একদম চিনতে ভুল হয়নি, এই মেয়েটা তো আহনাপের গার্লফ্রেন্ড। তাহলে আজ আবার সাজ্জাদকে এইসব কেন বলছে? সুবর্ণা বেগম মৌয়ের কাছে এসে বলে উঠল, মৌ, সিন ক্রিয়েট করো না, এখানে মিডিয়ার লোকজনও আছে, রুমে আসো, আমি বুঝিয়ে বলছি। মৌ রেগে সুবর্ণা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, আর আপনি কিভাবে পারলেন আমাদের সাথে প্রতারণা করতে? আমি দেশের বাইরে যেতে না যেতেই সুযোগ বুঝে ছেলের বিয়ে দিয়ে দিলেন। আমি এই বিয়ে মানি না। আজ এই মুহূর্তে সাজ্জাদ আমাকে বিয়ে করবে। পাগলামো বন্ধ করো। তোমার মানা আর না মানার কিছুই পাল্টাবে না, এটাই ভালো হবে। এসেছো, বসো, বিয়ের দাওয়াত খেয়ে যাও। আমার বাসার কাজের লোকরাও এর থেকে ভালো খাবার খায়। আমি আবারও বলছি, এই মেয়েকে ডিভোর্স দিয়ে সাজ্জাদকে বলুন আমাকে বিয়ে করে নিতে। এতে আপনাদেরও কোম্পানির অনেক লাভ হবে। আর না হলে আমি পুলিশে দিতে বাধ্য হব আপনাদের সবাইকে। আহনাব দূর থেকে দেখছে আর হাসছে। এই তো কেবল শুরু। অনুষ্ঠানে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মিডিয়ার লোকজন এসে ভরে গেছে। সব মৌয়ের কথাই এসেছে, তবে প্ল্যান সবটা আহনাপের। পুলিশ সামনে আসতেই সুবর্ণা বেগম ওনার স্বামীর দিকে তাকালেন। পাশেই আদি চৌধুরীর বড় মেজো ভাই দাঁড়িয়েছিল। সবাই অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মৌ নিজের সিদ্ধান্তে অটুট। তাকে হয় সাজ্জাদের বিয়ে করতে হবে, না হলে সে বাধ্য হবে পুলিশের কাছে সবাইকে ধরিয়ে দিতে। সাজ্জাদ বাঁকা চোখে আহনাপের দিকে তাকালো। আহনাপের চোখে মুখে বিজয়ী হাসি। সাজ্জাদ হাসলো আহনাপের দিকে তাকিয়ে।
সাজ্জাদ মৌয়ের সামনে এসে বলে উঠল। আচ্ছা, তোমার বলা শেষ নাকি আরও বাকি আছে? মৌ কিছু বলার আগেই সাজ্জাদ ওর সামনে একটা ভিডিও তুলে ধরল। মৌ অবাক হয়ে তাকিয়ে রইল সেই ভিডিওর দিকে। মৌকে এভাবে অবাক হতে দেখে সবাই সাজ্জাদের দিকে তাকালো। সাজ্জাদ বাঁকা হেসে সামনে পর্দা সরিয়ে একটা ভিডিও প্লে করলো। সবাই এবার সেই ভিডিওটার দিকে তাকালো। মৌ যেন এখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। ভিডিওতে প্রথমে দেখানো হলো মৌ কোনো একটা ছেলেকে জড়িয়ে ধরেছে, কিন্তু ছেলের মুখটা স্পষ্ট নয়। অনেক জায়গায় ঘুরছে, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। মৌ রেগে বলে উঠল, ভিডিও অফ করো, ও শুধু আমার জাস্ট ফ্রেন্ড। তুমি এখন আর কিছু না পেয়ে এসব দেখিয়ে আর যাই হোক আমাকে খারাপ প্রমাণ করতে পারবে না। এসব নাটক বন্ধ করে তোমার সিদ্ধান্ত জানাও। সাজ্জাদ মৌয়ের দিকে তাকিয়ে হাসলো। সাজ্জাদের মুখে এমন হাসি দেখে মৌ ভয় পেয়ে গেল। একবার আহনাফের দিকে তাকালো। আহনাফ রাগে হাত মুষ্টিবদ্ধ করে ভিডিওর দিকে তাকিয়ে আছে। সবাই আবার ভিডিওর দিকে তাকালো, যেখানে আহনাফ সবার সামনে হাত বাড়িয়ে বলছে আমার গার্লফ্রেন্ড, আর সেই হাত শক্ত করে ধরে সবার সামনে এসেছে মৌ। আহনাফ ওর আম্মুর দিকে তাকালো। আমেনা বেগম অবাক হয়ে নিজের ছেলের দিকে তাকালো। আহনাফের আব্বু রেগে ওর দিকে তাকিয়ে অপমানে মাথা নামিয়ে আদি চৌধুরীর দিকে তাকালো। আর সব থেকে লাস্ট ভিডিওটা ছিল মৌ গাড়ি থেকে বের হলো, তারপর আহনাফ মৌ আহনাফের গলা জড়িয়ে ধরে কিস করলো। এটা দেখে মাথা নিচু করে নিল অনেকেই। মৌয়ের চোখ দিয়ে আগুন ঝরছে। আহনাফ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহনাফের আব্বু ওর সামনে গিয়ে বেশ কয়েকটা থাপ্পড় মারলেন, অনেক কথা শুনলেন। আদি চৌধুরী ভাইকে থামালেন। সুবর্ণা বেগম মৌয়ের সামনে গিয়ে বলে উঠল, আমি তোমাকে ভালো মেয়ে ভেবেছিলাম। আমি নিজ হাতে আমার ছেলের জীবন নষ্ট করে দিয়েছিলাম। তুমি আহনাফকে ভালোবাসলে আমাদের বলতে পারতে, আর আজ এমন নাটক করার মানে কি? মৌ কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। মৌয়ের আব্বু ওর পিছনে দাঁড়িয়ে সবটা দেখলো। ওনার মুখ নেই যে কিছু বলবে, সব তো মেয়ে বন্ধ করে দিয়েছে। সাজ্জাদ সবার দিকে তাকিয়ে বলল, সবাই চুপ হও। আহনাফ আর মৌ দুজন দুজনকে ভালোবাসে। যদি ভালোই বাসে তাহলে এমন সিন প্লেট করার মানে কি? সেসব আমরা পরে বলি, এখন দুই পরিবার সিদ্ধান্ত নিয়ে ওদের বিয়েটা ঠিক করে নিন। আহনাফ রেগে কিছু বলতে গেলে ওর আব্বু ওর দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আহনাফ চুপ হয়ে গেল। রূপা আহনাফের দিকে তাকিয়ে হাসলো, ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে হাসলো। আহনাফের আম্মু আমেনা বেগম বলে উঠল, আমি এই মেয়েকে বউ হিসেবে মেনে নেব না। আমেনা বেগম কখনো মৌকে পছন্দ করতো না, আর আজ নিজের ছেলের বউ হতে যাচ্ছে সেই মেয়ে। আমেনা বেগম ছেলের দিকে তাকিয়ে বলে উঠল, এই দিন দেখার আগে আমি কেন মরে গেলাম না? বলেই সেখান থেকে চলে গেলেন। আহনাফ ওর মার যাওয়ার দিকে তাকিয়ে আছে। মায়ের এই একটা কথা যেন কলিজায় গিয়ে বিঁধেছে। অন্যকে আঘাত করতে গিয়ে আজ সে নিজেকেই সেই আঘাতে জর্জরিত হয়ে গেল। আহনাফ কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। মৌয়ের আব্বু আদি চৌধুরীর কাছে মেয়ের জন্য ক্ষমা চেয়ে মেয়ের হাত শক্ত করে ধরে বেরিয়ে গেলেন। মৌ যাওয়ার আগে সাজ্জাদ আর রূপার দিকে তাকিয়ে বলে উঠল, আমি আসবো, আবার আসবো, তবে এভাবে নয়, এই বাড়ির বউ হয়ে, খুব তাড়াতাড়ি। মাহাতিম এতক্ষণ পরে বলে উঠল, সাফের মতো ফুসফুস না করে বেরিয়ে যাও তো। মৌ রেগে মাহাতিমের দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বলে উঠল, তুমি কথা বলবে না, এখানে আমাদের মধ্যে কথা হচ্ছে। তোমাদের সিক্রেট কথা হলে বেডরুমে যাও না, আমাদের সামনে কেন বলছো? সামনে সাফের মতো ফুসফুস করলে কে কথা না বলবে? সাজ্জাদ শান্ত চোখে তাকাতেই মাহাতিম মুখে হাত দিয়ে ফেলল। এত কিছুর জন্য সুবর্ণা বেগম রূপার পরিবারের কাছে ক্ষমা চাইল। এখন যাওয়ার পালা। রূপা, সাজ্জাদ আর সুমাইয়া যাবে। সুমাইয়ার কথা শুনে নাদিম খুব খুশি। এদিকে মাহি বারবার এদিকে ওদিকে মাহাতিমকে মনে মনে খুঁজছে। মাহাতিমের দুষ্টমি করা কথায় মাহি প্রেমে পড়ে গিয়েছে। সবাই যখন যাওয়ার জন্য বাড়ি থেকে বের হবে তখনই মাহাতিম হাতে বড় বড় দুটা ব্যাগ নিয়ে ওদের সামনে হাজির। সাজ্জাদ প্রশ্ন করল, ওর হাতে ব্যাগ কেন? ভাই, আমরাও তোমার সাথে যাব। কবে বিয়ে করব, তারপর শ্বশুর বাড়ি, এর আগে যদি মরে টরে যাই। প্লিজ ভাই, না করো না। আমরা ওখানে এত লোক গিয়ে কি করব? আজ বাদে কাল চলে আসব। মাহাতিম রূপার কাছে গিয়ে বলে উঠল, ভাবি, আপনার বান্ধবীকে আনার সুযোগ করে দেন। ভাইকে বলেন।
রূপা হ্যাঁ করে মাহির দিকে তাকালো। মাহি মাহাতিমের দিকে তাকিয়ে আছে, হয়তো শুনিনি মাহাতিম কি বলছে। রূপা সাজ্জাদের দিকে তাকিয়ে বলল, আপনি না করবেন না ভাইয়া, আপনি আমার সাথে চলুন। সাথে আরেকজন আছে। তোরা কি শুরু করেছিস? যার যার যেতে ইচ্ছে হয় যাও। মাহাতিম জোর করে আরিয়ান চাচুকে নিয়ে নিল, কারণ মিশন তো আরিয়ান চাচু আর মাহির প্রেম করানো, তারপর বিয়ে। মাহি খুব খুশি মাহাতিম যাবে শুনে। গাড়িতে গিয়ে মাহাতিমের পাশে বসলো। মাহাতিম পানি আনার বাহানা দিয়ে আরিয়ান চাচুকে নিজের জায়গায় বসিয়ে সে অন্য গাড়িতে চলে গেল। মাহি মুখ ভার করে বসে রইল। আরিয়ান অনেক সাহস করে মাহির সাথে কথা বলল। তার নিজেকে এত নার্ভাস কেন লাগছে? এখন তো সেই বাচ্চা ছেলেদের মতো প্রেমে পড়ার বয়স আর নেই। ৪৫ বছর পাড়ি দিয়েছে সে, আর এই মেয়ের বেশি হলে ২২ বছর হবে। তাদের একদম মানাবে না, এমনটা মনে হতেই মনটা বিষিয়ে গেল। অনেক দিন পর প্রিয়তমাকে ভুলে অন্য কারো দিকে তাকিয়ে জীবনটা সাজানোর স্বপ্ন দেখছে সে। মাহি বিরক্ত হলেও মুখে হাসি ঝুলিয়ে রাখলো, কানে হেডফোন গুঁজে বাহিরে তাকিয়ে রইল। আরিয়ান মুগ্ধ নয়নে মন ভরে দেখে নিল তার পাশে বসা রমণীকে। রূপা সাজ্জাদকে এই নিয়ে হাজার প্রশ্ন করে ফেলেছে, কিন্তু সাজ্জাদ একটারও উত্তর দেয়নি। এই নিয়ে খুব রেগে গেছে রূপা। সাজ্জাদ রূপার রেগে যাওয়া মুখের দিকে তাকিয়ে হাসলো। রূপা এক পর্যায়ে গাড়িতে ঘুমিয়ে গেল। সাজ্জাদ সাহস করে রূপার মাথা নিজের বুকে রাখলো, সুন্দর করে রূপাকে জড়িয়ে চোখ বন্ধ করে নিল। এক এক করে সব ইচ্ছে পূরণ করে নিবে, রূপার মনে নিজের জন্য জায়গা করে নিবে।